লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। কি বলবেন? তৃণমূল সরকার ক্ষমতায় না এলে কবিতাটার এই প্যারোডিটার প্রয়োজন ছিল না, কারণ তৃণমূলের এমন সব নেতামন্ত্রী হয়েছেন যারা নিজেদের শিক্ষক বলে দাবি করলেও ছাত্রদের গাড়ির তলায় পিষে দিয়ে যেতে দ্বিধাবোধ করছেন না। এখন সামান্য একটা দাবি ছাত্র সংসদ নির্বাচন, যে নির্বাচনটা 17 সাল থেকে ডিউ হয়ে পড়ে রয়েছে, তৃণমূল করছে না। কেন নির্বাচন করছে না সে প্রশ্নের কোনো উত্তর নেই। ছাত্ররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, সেখানে গণতন্ত্রের চর্চা হবে, আলাপ আলোচনা হবে, বিতর্ক হবে, এই সবকে তৃণমূল ভয় পায় বলে শিক্ষামন্ত্রী ছাত্রদের দাবি দেওয়া না শুনে ওইভাবে গাড়ির চাকা চালিয়ে দিলেন ছাত্রের ওপর দিয়ে। এটা শুধু অমানবিক নয়, কোনো সভ্য সমাজে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। ফলে যে গাড়ি চাপা পড়লো সে আসলে ছাত্র নয়, গোটা রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থাটাকেই আসলে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা এ রাজ্যের শিক্ষামন্ত্রী করেছেন, যেটা অনভিপ্রেত। এই ঘটনাকে কেন্দ্র করে বাম সংগঠন দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রীর। অন্যদিকে শিক্ষামন্ত্রী এই দাবি শুনে কটাক্ষ করে বলছেন, তাকে গ্রেফতার করলে কি বামেরা 0 থেকে 1 হবে? কি বলবেন? গ্রেপ্তার করা কেন উচিত সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী কোনো কথা বলতে পারবেন না, কারণ উনি নিজে স্বীকার করেছেন যে ওর গাড়ির তলায় এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটালেন, প্রথমে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আর কোনো একটা নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে ছাত্ররা নিজেদের অধিকার পাবে, সেই নির্বাচন করতে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, অমুক তমুক মন্ত্রীরা এত কেন ভয় পাচ্ছেন, এই প্রশ্নের জবাব দিতে হবে। তৃণমূলের যে ছাত্র সংগঠন রয়েছে, তার মধ্যে যে ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকারও তো এই ব্যবস্থার মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে না। ফলে তৃণমূল যারা করেন ছাত্রছাত্রী, তাদের গণতান্ত্রিক অধিকার, এবং যারা অন্য ছাত্রছাত্রী আছেন, তৃণমূল করেন না, অন্য সংগঠন করেন, সবার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই ছাত্র সংসদ নির্বাচন। তাহলে ছাত্র সংসদ নির্বাচনটা কেন হচ্ছে না সেই প্রশ্নের জবাব শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী দিতে পারবেন না বলে হাবিজাবি কথা বলে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নজর ঘুরিয়ে দেওয়া যাবে না। মূল দাবিটা ছিল ছাত্র সংসদ নির্বাচন চাই, সেই মূল দাবিতেই ছাত্ররা লড়ছে। এখন যা অনাচার হলো, যা অন্যায় হলো এই সাধারণ ছাত্রছাত্রীদের ওপরে, তার বিরুদ্ধে সাধারণ মানুষও লড়াই করবেন। যখন এই ঘটনাটি ঘটেছে তখন অরূপ বিশ্বাস বলেছেন যে না, কোথায় এই ছাত্রটা নাকি চাপা পড়েনি। আবার পরে তৎক্ষণাৎই ব্রাত্য বসু বলেছেন যে হ্যাঁ, আমি ছাত্রটার শারীরিক সুস্থতা কামনা করি বা কিছু। একই দলে দুই মঞ্চে দুই রকম দাবি। কি বলবেন এই বিষয়ে? তৃণমূলে বরাবরই তাই হয়। তৃণমূলে কে যে কার সাথে কখন থাকে, কে কার সাথে কখন কথা বলে বোঝা যায় না। তৃণমূলের মধ্যে কে কখন বিজেপিতে থাকে, কে কখন তৃণমূলে থাকে, তাও বোঝা যায় না। ফলে নিজেদের দলের ভেতরের গণ্ডগোল সেটা মিটিয়ে এসে বাইরে কথা বলা উচিত। আর যিনি ঘটনাটা ঘটিয়েছেন তাকে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা উচিত। এই যে ঘটনাটা খুবই নিন্দনীয়, তো এই ঘটনার জন্য এসএফআই ভবিষ্যতে আন্দোলনের আন্দোলন কি কেমন কি হবে, সে আপনাদের কি আন্দোলনের ভবিষ্যৎ? সুদীপ্ত গুপ্ত শহীদ হওয়ার পরও আন্দোলন যেরকম ঘটনা এগিয়েছিল, সৈফুদ্দিন শহীদ হওয়ার পর আন্দোলন যেভাবে এগিয়েছিল, আনিস মহিদুল মারা যাওয়ার পর আন্দোলন যেভাবে এগিয়েছিল, এই শহীদদের লাশ বহন করেই তাদের কাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এসএফআই লড়েছে। ছাত্র সংসদ নির্বাচন শুধু এসএফআই এর ভালো হবে তার জন্য নয়। যারা এসএফআই করেন, তৃণমূল করেন, কিছু করেন না, অন্য সংগঠন করেন, তারা সবাই ক্যাম্পাসে গণতন্ত্র কিভাবে চর্চা হয় সেটা শিখবেন, কিভাবে রাজনৈতিক বিতর্ক হয় সেটা শিখবেন, কিভাবে ভোট দিয়ে নির্বাচিত করে সে তার মধ্যে দিয়ে গণতন্ত্রের চর্চা, যেটা আমরা লোকসভা বিধানসভায় বড় হিসেবে দেখি, ছাত্র সংসদ নির্বাচন তার প্রথম ধাপ হবে। ফলে যে প্রাইমারিটা ভালো করে পড়া শিখলো না, সেই তৃণমূলের নেতারা যখন গিয়ে কালকে বড় জায়গায় বসবেন, তখন তারা ওখানেও ডেমোক্রেসি প্র্যাকটিস করতে পারবেন না। এর জন্যই ছাত্র সংসদ নির্বাচনটা আমরা করাতে চেয়েছিলাম। কিন্তু কেন রাজ্য সরকার রাজি হচ্ছে না সেই প্রশ্নে আজ অবধি আমাদের কোনো সঠিক কথা তারা বলেননি। কিন্তু এই কথাও নিশ্চয়ই ছাত্র নেতৃত্ব বলেছেন, সাধারণ মানুষও বলছেন যে এই যা অন্যায় অবিচার হলো তার বিরুদ্ধে যেরকম লড়াই চলবে, তেমনি পশ্চিমবাংলায় গণতন্ত্রকে হত্যা করার বিরুদ্ধেও একই রকমভাবে লড়াই চলবে। তৃণমূল আসলে একনায়কতান্ত্রিক দল, তো ওরা গণতন্ত্রকে ভয় পায়। ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে মানে সেখানে বিভিন্ন পক্ষ এসে তাদের মতামত বলবেন, একটা পলিটিক্যাল ডিবেট হবে যেটা সুস্থ বিতর্ক, সেইটা নিয়ে প্রচার হবে, ক্যাম্পেনিং হবে, এবং সেখানে বাইরের লোক ঢুকতে পারবে না। তাহলে এই যে বহিরাগতদের দিয়ে তৃণমূল যেরকম আগের দিন ক্যাম্পাসে মারামারি করলো, সেইটা ছাত্র সংসদ নির্বাচন হলে করতে পারবে না। এর অতীতে আমরা
পঞ্চায়েত নির্বাচনে দেখেছি ব্যালট বক্স ডোবায় ফেলে দেওয়া হয়েছে, খেয়ে নেওয়া হয়েছে, কালি ঢেলে দেওয়া হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে এগুলো করতে পারবে না। অতীতে আমরা দেখেছি বিখ্যাত গায়ক মারা গিয়েছেন, তিনি এসে ভোট দিয়েছেন, তার ভূত এসে। প্রাক্তন পুর প্রতিনিধি মারা গিয়েছেন, তার ভূত এসে ভোট দিয়েছে। কাউন্সিলর নির্বাচনে তৃণমূলের জনপ্রতিনিধিরা সব 98-99% ভোট নিয়ে জিতেছেন। এইগুলো সম্ভবত ওরা ছাত্র সংসদ নির্বাচনে করতে পারবে না বলে, আর কোথাও হেরে গেলে আরও মনোবল তলানিতে চলে যাবে বলে, সেই কারণে ওরা এইটাকে গায়ের জোরে আটকে রেখেছে। আচ্ছা, বাবুল সুপ্রিয় যখন যাদবপুর একবার গিয়েছিলেন তখনও তিনি এরকম বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন। সেটা শিক্ষামন্ত্রী কালকে জানিয়েছেন যে তিনি এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। তাহলে তিনি যদি এই বিষয়টি সম্পর্কে অবগত থেকে থাকেন, তাহলে এরকম যে একটা ঘটনা তার সাথেও ঘটতে পারে, তাহলে তিনি সেরকমভাবে সাবধানভাবে থাকেননি কেন, কি মনে হয়? সাবধানের তো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে যে ব্রাত্যবাবু গেছেন, ওকে কিছু সংগঠন বলেছে যে আমরা আপনার সাথে দেখা করে কথা বলতে চাই। উনি তো শিক্ষক আর তারা তোর ছাত্র, তাহলে শিক্ষকের সাথে ছাত্র কথা বলতে আসবে আর সেই কথা না বলে উনি ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে চলে যাবেন, কে সাবধানতা অবলম্বন করবে? শিক্ষককে তো আরও সহিষ্ণু হয়ে ছাত্রদেরকে ভালোবেসে কাছে টেনে নিয়ে কথা বলে কবে কি হতে পারে না হতে পারে, কতটুকু তিনি পারবেন কতটুকু পারবেন না, তিনি আরও জানাচ্ছেন যে তিনি চেয়েছিলেন যে তাদের প্রতিনিধিদের সাথে কথা বলতে, কিন্তু তারা নাকি একসাথে 4 জন না এসে তারা আরও 40 জন নাকি একসাথে সবাই মিলে বসার দাবি জানাচ্ছিলেন বলে তিনি সেটা চাননি ওখানে। তো কি বলবেন? সংখ্যাটা 4 না 40 এটা তো ডিবেট না। 4 জন হলে গাড়ি চালিয়ে দিতেন না, আর 40 জন হলে গাড়ি চালিয়ে দিয়েছেন, এইটা কি যুক্তি? নিশ্চয়ই না। কথাটা হচ্ছে 4 জনের জায়গায় 8 জন হতে পারতো, 10 জন হতে পারতো। উনি কথা বলতে পারতেন যে এত লোকের সাথে কথা বলতে পারছি না, তাহলে তোমরা 20 জন এসো কি 10 জন এসো। সেটা না করে গাড়ি চালিয়ে দেওয়ার মধ্যে যে ঔদ্ধত্য প্রকাশ পায়, যে স্বৈরাচার প্রকাশ পায়, এইটাই আসল তৃণমূল, যেটা গোটা পশ্চিমবাংলার মানুষ আজকে বুঝে গেছেন। এবং দিকে দিকে এই ঔদ্ধত্যের বিরুদ্ধে, এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে মানুষ তার প্রতিবাদ জানাচ্ছেন। আচ্ছা, যেই ছাত্রটি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছাত্রটি বলেছেন যে হ্যাঁ, ব্রাত্য বসু কিন্তু একটা সময় রাজি হয়ে গেছিলেন যে ডেপুটেশনে জমা নেব, কিন্তু তারপরেও এই এরকম অবস্থা কেন হয়েছিল? এরকম সিচুয়েশন ব্রাত্যবাবুর কাছে ওপর থেকে কার ফোন এসেছিল, এই যে যখনই আমরা পুলিশ প্রশাসনের কাছে যাই না, ওরা বলে যে ওপরের চাপ আছে। এখন ব্রাত্যবাবুর কাছে কার ওপরের চাপ এসেছিল যে জন্য তিনি বসবেন বলে রাজি হয়ে গিয়েও বসলেন না, সেটা আমি বলতে পারবো না, ওটা ব্রাত্যবাবুকে উত্তর দিতে হবে। কিন্তু কোনো ওপরের চাপের কাছে নতি স্বীকার করে ছাত্রের ওপর দিয়ে শিক্ষক গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন যিনি শিক্ষামন্ত্রী, এইটা বাংলার মানুষ মেনে নেবেন না। শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করার দাবিতে লড়াই কিন্তু চলবেই। শিক্ষামন্ত্রী বামেদের চ্যালেঞ্জ জানাচ্ছেন যে তিনি আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন, তিনি দেখতে চান যে ওরা আর কী করতে পারে। শিক্ষামন্ত্রী ছাত্রদের এভাবে চ্যালেঞ্জ জানাচ্ছেন, কি বলবেন? শিক্ষামন্ত্রী ভোটের দিনটা ঘোষণা করে দিলেই তো আর এইসবের কোনো কথা থাকে না। শিক্ষামন্ত্রী কলেজ নির্বাচন, বিশ্ববিদ্যালয় নির্বাচনটা আটকে রেখেছেন। 17 সাল থেকে কলেজে ভোট হচ্ছে না, 20 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভোট হচ্ছে না। তাহলে শিক্ষামন্ত্রী সব চ্যালেঞ্জ ছোড়ার থেকে সার্কুলারটা ভালো করে লিখুন, যেটা ওনার কাজ, যেটাতে করে ছাত্র সংসদ নির্বাচনের তারিখটা ঘোষণা করুন। তারপর ছাত্র সংগঠনগুলি নিজেদের মধ্যে চ্যালেঞ্জ ঘোষণা করে কে জিতবে, কে হারবে, কে ভালো লড়াই করবে, সেগুলো দেখা যাবে। শিক্ষামন্ত্রী নিজের কাজ না করে এইসব চ্যালেঞ্জ ছোড়াছুড়ি করছেন বলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই হাল হয়েছে। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী এরকম হুমকি কতটা মানানসই, যে শিক্ষামন্ত্রীও এরকম হুমকি দিচ্ছে, এটা কি ঠিক? তৃণমূল নেতারা হুমকি দেওয়া ছাড়া আর কি করবেন? তৃণমূলের নেতা হুমকি দিতেন বামপন্থীদের সাথে চা খাবে না, বিয়ে দেবে না, কথা বলবে না, চায়ের দোকানে বসবে না, এসব হুমকি দিয়েছেন। আগের দিনের ওই ঘটনার পর বিভিন্ন নেতারা তৃণমূলের হুমকি দিয়েছেন কি 1 মিনিটে দখল হবে না, কত মিনিটে দখল হবে। তো আমরা তো ঘড়ি দেখছিলাম অনেক মিনিট হয়ে গেছে কিন্তু দখল হয়নি। ফলে এই হুমকির সংস্কৃতি, এই থ্রেট কালচার, সেটা আজকে ছাত্র ধর্মঘটের দিনেও বিভিন্ন জায়গায় তৃণমূলে সেই থ্রেট কালচার চালিয়েছে এসএফআইয়ের ওপর, যে অবরোধ তুলে দিতে হবে। অভয়ার আন্দোলনের সময় থেকেও এই থ্রেট কালচারের বিরুদ্ধেই কিন্তু সাধারণ মানুষ কথা বলছেন। তাহলে এই তৃণমূল এবং থ্রেট কালচার এই যে সমর্থক হয়ে গিয়েছে, আন্দোলনটা, লড়াইটা আসলে এই থ্রেট কালচারের বিরুদ্ধে, যেটা আসলে তৃণমূলকে টার্গেট করেই হচ্ছে।